পুলিশ ফাইল। হ্যাঁ, কে? রতন? হ্যাঁ মালিক, আমি গাড়ি নিয়ে চলে এসেছি, তাই আপনাকে ফোন করলাম। হ্যাঁ, কিন্তু এত দেরি করলি আজকে? হ্যাঁ মালিক, আজ একটু দেরি হয়ে গেল, আসলে রাস্তায় এত জ্যাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোকে একটু অপেক্ষা করতে হবে। আমি খেয়ে দিয়ে তারপর যাচ্ছি। ঠিক আছে মালিক, আপনি খেয়ে দিয়েই আসুন, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে। আরে আসতে কারে, বিষম লেগে যাবে তো। আরে মালিক তো সেখানে খাওয়ার সর্বনাশ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি খাচ্ছি, কাজে লাগতে হবে না। সে না হয় বুঝেছি, কিন্তু এরকম যদি খাস তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে, ধীরে খা। আরে দাদা, তুমি একটা কাজ করো, তুমি না মালিককে একবার ফোন করো, ফোন করে দেখো উনি কত দূর। কি ব্যাপার গো দাদা? আরে ফোন তো বাজছে মালিকের, কিন্তু মালিক তো ফোন তুলছে না। নির্ঘাত ঘুমিয়ে পড়েছে। তুমি না একটা কাজ করো, তুমি মালিকের বাড়িতে যাও, মালিককে ডেকে আনো। আরে যাও যাও, দেরি করছো কেন, যাও। এটা তুই ঠিক বলেছিস, আমি যাই মালিককে ডেকে আনি। শোন, তুই কিন্তু গাড়িতে থাকবি আর ঘুমিয়ে পড়বি না, আমি যেন তোকে ফোনে পাই। এ বাড়িতে আপাতত উনি একা ছিলেন, এর আগে যে নাতি, দুই নাতি, ওরাই এখানে থাকতো, কিন্তু একজন থাকতো, তার 7-8 দিন 10 দিন ধরে ও আর ছিল না, রাতে রাতে থাকতো না। মালিক, মালিক, অনেক ডাকা সত্ত্বেও পশুপতি রায় বা তার বাড়ির কেউ কোনো উত্তর দেয় না। বেশ চিন্তায় পড়ে যান লরি চালক রতন পাল। তার ডাকাডাকিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন কিছু প্রতিবেশী। পাড়ায় পশুপতি রায়ের বেশ ভালোই খ্যাতি ছিল, তাই তার প্রতিবেশীরা তার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের মধ্যেই একজন স্থানীয় বাগুইহাটি থানায় ফোন করেন। তখন আমাদের পাড়ার সেক্রেটারি, ওনাকে ডাকা হলো, উনি ডেকে দেখলো, তা সবাই বলছে দরজা ভাঙবো, যে উনি অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে গেলেন নাকি, তা বলছে না, দরজা ভাঙা যাবে না। তারপরে সবাই মিলে ডিসিশন নিল, বাগুইহাটি থানার পুলিশদের ফোন করলো, ফোন করার পরে পুলিশ আসলো। আসুন স্যার, আসুন। ওই মালিক স্যার দরজাই খুলছে না। আপনি? আমি রতন পাল, ড্রাইভার। ওই মালিকের চালের বস্তা এনেছিলাম ট্রাকে করে, তারপর মালিককে ফোন করি, মালিক বললো খেয়েই আসছি, আমাদের অপেক্ষা করতে বললো। তারপর স্যার অনেকটা সময় চলে গেল, মালিক আসছে না দেখে আমরা ফোন করলাম, কিন্তু
ফোনের জবাব পেলাম না। তারপর এখানে এসে অনেকবার ডাকাডাকি করলাম, বেল বাজালাম, ফোনও করলাম, কিন্তু স্যার কোনো জবাব পেলাম না। এই মদন দেখো তো, এই চলো তো। কেউ আছেন? আমরা পুলিশ। ভেতরে কেউ আছেন? স্যার, নো অ্যান্সার। চিন্তার বিষয়। এক কাজ করো, দরজাটা ভেঙে ফেলো, অন্য কোনো রাস্তা নেই। ওকে স্যার। এই মালিক, মালিক, কি ব্যাপার বলুন তো স্যার? রাতের খাবারের প্লেট মনে হচ্ছে। খাওয়া তো শেষ, কিন্তু লোকটা কোথায়? স্যার আমার মনে হচ্ছে বেডরুমে থাকতে পারে। শরীর খারাপ টারাপ হয়ে পড়লো না? চলো বেডরুমটা দেখে আসি। আপনারা এখানে থাকুন, একটু খোঁজাখুঁজি করুন, দেখুন কিছু পান কিনা। ওকে এসো। স্যার আপনি দয়া করে এখানে থাকুন, কিন্তু কোনো জিনিসে হাত দেবেন না। আমরা বেডরুমটা চেক করে আসি। ওকে? মালিক, কি বুঝলে তাহলে? ওটা পুরো লন্ডভন্ড স্যার। নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা তো ঘটেইছে। ঘটনা তো ঘটেইছে, কিন্তু বাড়ির মালিক কোথায়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। স্যার, এদিকে একটু আসুন তাড়াতাড়ি। চল। কেই নেই স্যার এনাকে এই অবস্থায় বাথরুম থেকে পাওয়া গেছে। এই মদন, ওনার ঢাকনাটা সরিয়ে দাও তো, দেখো তো কেউ চেনে কিনা। মালিক, মালিক মানে? স্যার ইনি তো আমার মালিক, পশুপতি রায়। ও মাই গড! এই মদন, মদন, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সে খবর দাও, ওনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। আপনারা বাঁধনটা খুলে দিন চট করে। হ্যালো, অ্যাম্বুলেন্স। রতনবাবু, স্যার বলুন। পশুপতি বাবুকে এই বাড়িতে একাই থাকতেন? না স্যার, উনি তো ওনার দুই নাতির সঙ্গে থাকতেন। নাতি? হ্যাঁ স্যার। তারা এখন কোথায়? বয়স কত? স্যার ওনারা তো অনেক বড়ই হবে, ওই 22-23 বছর হবে স্যার। কিন্তু তাদেরকে তো দেখছি না। তা তো বলতে পারবো না স্যার। আচ্ছা, ওনার ছেলে বা মেয়ে কেউ? স্যার ওনার সঙ্গে তো অত কথা হতো না, তবে ওই ওনার নাতিরা মানে মেয়ের ছেলেরাই সব। আসলে ওনার ছেলের সঙ্গে বনিবানা হতো না, ছেলে তো স্যার আলাদা থাকে। স্যার অ্যাম্বুলেন্স চলে এসেছে, আমি একজন কনস্টেবলকে দিয়ে পশুপতি বাবুকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। ফাইন। স্যার কাজ মিটলো মদন? হ্যাঁ স্যার, পশুপতিবাবুকে অ্যাম্বুলেন্স করে আমাদের দুজন কনস্টেবলের সাথে হাসপাতালে পাঠিয়েছি। ওনারাই আমাদের রীতিমতো আপডেট দিতে থাকবেন। গুড। একটা ব্যাপার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না জানো। কী ব্যাপার স্যার? বাড়ির কেউ থাকলে বলতে পারতো আলমারি থেকে কিছু চুরি গেছে কিনা।
সেটাও ঠিক। একটা খটকা থেকেই যাচ্ছে। কি খটকা স্যার? আমরা ঢুকলাম দরজা ভেঙে, অপরাধী ঢুকলো কোথা দিয়ে? রাইট স্যার। আর বেরোলেও বা কিভাবে? সেটাই তো প্রশ্ন মদন, সেটাই তো প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই এই অপরাধের কিনারা করা যাবে বলে আমার মনে হয়। আচ্ছা, ওই রতন পালের ডিটেলসটা তুমি রেখে দিয়েছো তো? একদম স্যার। আর আমরা ওদের বলেছি যে কোনো সময় ওদেরকে আমরা কল করে রাখতে পারি। রাইট। একটা ব্যাপার খুবই পরিষ্কার, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তারা হয় এই পরিবারের বা এই পরিবারের খুবই ঘনিষ্ঠ। স্যার, আমি আশুতোষ রায়। আমার বাবা কি? আসুন আসুন আশুতোষ বাবু, আমরা ওখানে গিয়ে একটু বসি। আসুন। আশুতোষ বাবু, আপনার বাবা কি এই বাড়িতে একাই থাকতেন? না স্যার, সাথে আমার ভাগ্নেটাও থাকতো, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে একটু বলবেন? আপনার বাবাকে হাত পা বাঁধা অচৈতন্য অবস্থায় আমরা বাথরুম থেকে উদ্ধার করেছি। তাকে অ্যাম্বুলেন্সে করে কাছেই চিনার পার্কের একটি হাসপাতালে আমরা পাঠিয়েছি। আপনি ব্যস্ত হবেন না, ওখানে আমাদের দুজন কনস্টেবল আছে, ওরাই প্রতি মুহূর্তের আপডেট দেবে। আপনি বরং দয়া করে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। যে সময় পশুপতি রায়ের ছেলে আশুতোষ রায় বাগুইহাটি থানার অফিসার ইনচার্জ সুরঞ্জন সেনের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, ঠিক সেই সময় এসআই মদন পাল হাসপাতাল থেকে এক কনস্টেবলের ফোন পান। সেই ফোনে তিনি জানতে পারেন যে পশুপতি রায়কে হাসপাতালের ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে। এই খবর শুনে স্বভাবতই ভেঙে পড়েন আশুতোষ রায়। মালিনী দেবী, আপনি বরং ওনাকে আজকে নিয়ে চলে যান, কালকে আমরা একবার ওনার সাথে কথা বলবো। মদন, বাড়িটা এখন সিল করে দাও। এটা এখন খুনের কেস। কাল সকালে একবার আমরা এই বাড়িতে আসবো আর চারপাশটা ভালো করে তল্লাশি করে দেখব যে কিছু পাওয়া যায় কিনা। কারণ আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। আপনারা? স্যার, এটা আমাদের দাদুর বাড়ি। আর আমি রাজীব বোস, আর আমার মাসুতো দাদা নরেন্দ্রনাথ সরকার। এতক্ষণ কোথায় ছিলেন? স্যার, আমাদের তো জলের ব্যবসা, ওই ব্যবসার জন্য একটু দেরি হয়ে গেছে। এই পাড়ায় ঢুকতে খবরটা পেলাম স্যার। স্যার, খবরটা কি সত্যি? মানে আমাদের দাদু আর খবরটা স্যাড। আপনার দাদু আর বেঁচে নেই। আপনারা কি ওনার সাথে এই বাড়িতেই থাকতেন? হ্যাঁ স্যার, দাদুই আমাদের ছোট থেকে বড় করে তুলেছে। আর আমার এই জলের ব্যবসাটা দাদুরই করে দেওয়া। দাদুর সাথে কত ভালো সময় কাটিয়েছি স্যার। খাও খাও খাও। শোন ভাই শোন, আমার সুগার লেভেল বেড়ে গেছে, মিষ্টি খাওয়া একদম মানা। আরে বাবা, ও সমস্ত বললে চলবে না দাদু। আজ না খুশির দিন, দাদার নতুন ব্যবসা শুরু হবে, তাই আজ মিঠা বন্তায় না খাও। ঠিক আছে, যেদিনকে ব্যবসা শুরু হবে আমি সেদিনকে মুখ মিষ্টি করবো। বিরিয়ানি, ওই দিন বিরিয়ানি হবে, কিন্তু আজকে মিষ্টি। দাদু খাও না, কিচ্ছু হবে না, খাও তো। হ্যাঁ দাদু, একটা খাও, কিচ্ছু হবে না, খাও তো। বলছিস? আমরা এই বাড়িটা সিল করে দিচ্ছি। আমরা কাল সকালে আবার আসবো, তখন আপনাদের দরকার পড়তে পারে। পরদিন সকালে ওসি সুরঞ্জন সেন এবং এসআই মদন পাল পূর্ব কথা মতো আবারও চলে আসেন পশুপতি রায়ের বাড়িতে। মদন পাল অত্যন্ত দক্ষ নিজের কাজে, তাই তিনি আসার আগেই পশুপতি রায়ের নাতি রাজীব ঘোষকে ফোন করে ডেকে নেন।
সুরঞ্জন সেন সকালে প্লেস অফ অকারেন্সটা ভালো করে দেখতে চাইলেন, কারণ তিনি জানেন যে যে কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে এই প্লেস অফ অকারেন্সের ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই রাতের আধারে নয়, সকালের উজ্জ্বল আলোয় ভালো করে তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে চাইলেন, কারণ তার মনে হচ্ছে যে এই লকরুম মিস্ট্রির কোনো একটা ক্লু তার ঘটনাস্থলেই আছে। আগে দিন নিয়ে বেডরুমে যাও, কিছু চুরি আছে কিনা সেটা দেখুক। ঠিক আছে স্যার, চলো। কিছু জানা গেল? না স্যার, ওরা বলছে দাদুর আলমারিতে কি ছিল সেসব সম্পর্কে নাকি এদের কোনো ধারণাই নেই। আপনারা কি প্রতিদিনই মদ খান? কেন স্যার হঠাৎ এরকম প্রশ্ন করছেন? গতকাল বোধহয় খেয়েছিলেন, তাই না? মানে স্যার ওই একটুখানি। এর জন্যই আসতে দেরি হয়েছিল কি, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে ব্যবসার কোনো কাজের জন্য দেরি হয়নি। ভালো, এবার আমার প্রশ্নের কিছু উত্তর দিন তো। বলুন স্যার। আপনাদের সাথে পশুপতি বাবুর সম্পর্ক ভালো ছিল? খুব ভালো স্যার, দাদু তো আমাদেরকে খুব ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা, ওনার সাথে রিসেন্টলি কারোর কথা কাটাকাটি বা কিছু? না স্যার, আমাদের সামনে তো এরকম কারোর সাথে কোনো কথা হয়নি। এখন স্যার যদি বাইরে কারোর সাথে কিছু হয়ে থাকে তাহলে সেটা আমরা ঠিক জানি না। পরিবারের কারোর সাথে কোনো রকম তিক্ততা? স্যার পারিবারিক ব্যাপার। যা জানেন খুলে বলুন, এটা খুনের ব্যাপার, বলুন। আসলে স্যার মামার সাথে দাদুর সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। মামা মানে আশুতোষ রায়? হ্যাঁ স্যার, আসলে আমাদের দাদুর দুটো বিয়ে ছিল, আর ছোট মামা হলো দাদুর দ্বিতীয় পক্ষের বউয়ের ছেলে। ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন, তবে দরকার পড়লে থানায় কিন্তু আবার ডাক। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমরা আসছি তাহলে। কোনো প্রবলেম স্যার? যে কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে প্লেস অফ অকারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। বাথরুমে যাও, কমোডের পাশে যে জিনিসটা পড়ে আছে সেটাকে সযত্নে তুলে এভিডেন্স প্যাকেটে রাখো, পরে দরকার পড়তে পারে। আমি বরং বাড়ির অন্য দিকটা একটু দেখে আসি। ওকে স্যার। স্যার, রহস্যের কুয়াশা কিন্তু আস্তে আস্তে কাটছে। মানে স্যার? মানে পশুপতি রায়কে যে বা যারা মেরেছে তাদের বেরোনোর পথটা পাওয়া গেল। চলো এবার বাইরের দিকটা দেখে আসি চট করে। চলুন স্যার। চলো, এসো।
মদন, একবার এদিকে এসো। এই দেখো, এখানে 2 জোড়া পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। আর উপরে জানলাটা দেখো স্যার, সেই জানলাটা। কি বুঝলে তাহলে? জানলা দিয়ে যে পালিয়ে গেছিল সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু স্যার, ওরা বাড়িতে ঢুকেছিল কোথা দিয়ে? ঢুকলো কোথা দিয়ে? এখান দিয়ে গেলে তো কিছু না কিছু প্রমাণ পাওয়া যেত, সেরকম তো কিছু দেখছি না। আমার মনে হয় এটা তারাই স্পষ্ট করতে পারবে যারা এই কুকর্মটা ঘটিয়েছে। হ্যালো ডাক্তার ঘোষ, কি মনে করে? মদন স্যার, পশুপতি রায়ের পোস্টমর্টম রিপোর্টটা চলে এসেছে, তুমি ডক্টর ঘোষের কাছ থেকে কালেক্ট করে নিও। ওকে স্যার। আর পশুপতি রায়ের আত্মীয় পরিজনদের মোবাইল লোকেশনটা একটু দেখো তো, কাল খুনের সময় ওরা কোথায় ছিল সেটা জানা দরকার। ওকে স্যার। আশুতোষ বাবুর প্রতিবেশীদের কাছ থেকে ওনার সম্বন্ধে একটু খোঁজ খবর নিও তো। ওকে স্যার। আমি বরং আশুতোষ বাবুর বাড়িটা একবার ভিজিট করে আসি। ওই জিনিসটা আমাকে দাও। আরে স্যার, আপনি একটা ফোন করলে তো আমি পৌঁছে যেতাম আপনার কাছে। দরকার আছে বলেই তো এসেছি। আপনাদের একজোড়া জুতো লাগবে তদন্তের স্বার্থে। জুতো? মানে স্যার, আপনি কি আমাদের সন্দেহ করছেন? হ্যাঁ। সবাইকে সন্দেহ করাটাই তো আমাদের কাজ আশুতোষ বাবু। একটা খুন হয়েছে, এটা তো ছেলে খেলা নয়। আচ্ছা, গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি স্যার বাড়িতেই ছিলাম। পরপর 3টে রাত নাইট ডিউটি করেছি স্যার, শরীরে আর দিচ্ছিল না। কাল সকালে বাড়ি ফিরে এসে স্নান করি, তারপর একটু পান্তা ভাত খাই। শরীরটা ভীষণ আইডাই করছিল, কিছুতেই ঘুম আসছিল না। একটা ওষুধ খেয়ে শুই, তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্যার আমার বউ আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আচ্ছা, আপনার সঙ্গে তো আপনার বাবার সম্পর্ক ভালো ছিল। ভালো আর ওই দিদিরা থাকতে দিল কই স্যার? এইটাই তাহলে তোর শেষ কথা? আমাকে কথা আর কোথায় শেষ করতে দিলে তুমি বাবা? আমি তো চিরটা কাল বঞ্চিতই থেকে গেলাম, সবই তো দিদিরা নিয়ে গেল। এই শোন, তুই না বেশি বড় বড় কথা বলিস না। তোকে এই বাড়িতে যেটা থাকতে দেওয়া হয়েছে সেটাই অনেক। আর মনে রাখিস, আমরাই কিন্তু বাবার আসল সন্তান। বাবার কোনো কিছুর ওপরে তোর কোনো অধিকার নেই, সব অধিকার আমাদের। আমি বাবার সন্তান নই? হ্যাঁ, তুই বাবার দ্বিতীয় পক্ষের সন্তান, ব্যাস এইটুকুই। বাবার কোনো জিনিসের ওপর তোর কোনো অধিকার নেই, আর আমরা থাকতেও দেব না। বাবা, বাবা বর্দি যেটা বললো সেটা কি তুমি মানো? আমার মায়ের কথা আমার ঠিক মনে নেই বাবা। বড় মায়ের কাছে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি। বাবা, এই বাড়িটা তৈরি করার সময় আমি অনেক পরিশ্রম করেছি। বড় মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। বড় মা চেয়েছিল তার মুখাগ্নি যেন আমি করি। সে যখন মারা যায়, বর্দি তখন আমাকে সেটাও করতে দেয়নি। সে সব সময় বলতো, তুই কিন্তু মুখে আগুন দিবি আমার। আমাকে সে যখন মরে যায় আমায় কেউ জানায় না, না জানিয়ে গোপনে গোপনে তাড়াহুড়ো করে বডি বার করে পাড়া থেকে বেশি লোকও যায়নি, 2-4 জনকে নিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়ে বেরিয়ে চলে এসছে। তুমি কিছু বলো বাবা। বাবা একটু খেতে বসেছে, তোরা কি শান্তিতে খেতেও দিবি না? ছি, এই নাকি ওর বাবার ছেলে? ছি 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 ছি। দিদি,
ও তো ভুল কিছু চাইছে না, আর ওর বাবার সঙ্গে কথা বলছে। আমার মনে হয় এখন আমাদের চুপ করে থাকাটাই ভালো। তুমি চুপ করো, তুমি শুধু ওর বউ, ব্যাস। তুমি এবারই ভালো মন্দ কি বুঝবে? আমি এবারই বড় মেয়ে, আর আমি যা বলবো আমার বোনটা তাই শুনবে। আর শোন, তোকে একটা কথা বলে রাখি, বাবা মারা যাওয়ার পর না তোকে আর কোনো দরকার নেই আমাদের। এরা একটু শান্তিতেও খেতে দেবে না। দিলি তো বাবার খাওয়াটাকে ভন্ডুল করে। হলো তো তোর শান্তি? এবার তোর বউকে নিয়ে আপদে বাড়ি থেকে বিদায় হ। আমার বাবার 2 বিয়ে, আমি হলো ছোট পক্ষের একজন, আর আমার যে বাবার ফার্স্ট বিয়ে ছিল সেই পক্ষে 3 জন মেয়ে আছে, 1 জন ছেলে আছে। ছেলে নাই করে 5 বছর আগে সুইসাইড করে মারা গেছে। আর মেয়েরা আর কি, যখন ছেলে মারা গেছে, আমার বড়মা মারা গেছে, তখন মেয়েরা এমন বুদ্ধি দিয়েছে, এমন আমার বাবার ব্রেন ওয়াশ করেছে যে আমার সঙ্গে মিশতে দিত না। আমার সঙ্গে কথা বলতে গেলেই আমার বাবাকে আমার চোখের সামনে দিয়ে টেনে সরিয়ে নিয়ে যেত। আমি হাহাকার করেছি, বুকটা নিয়ে হাহাকার করেছি। আমি যার জন্য পাড়াতে ঢুকতাম না। আমার কষ্ট এই বাড়ি আমার হাতে করা। যদি সেভাবে দেখা যায় স্যার, তাহলে আমার ভাগ্নেরাও কিন্তু কেউ ধোয়া তুলসী পাতা নয়। বাবা ওদেরকে মানুষ করলেও, ওদের রোজকার নেশা চক্করেও তিনিও খুব বিরক্ত ছিলেন। আর ওদের দিনকে দিন টাকার খাই যেভাবে বাড়ছিল, বাবা ভীষণ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। আপনি কি করে জানলেন? বাজারে এলাকায় আমার সুনামটা তোরা একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিলি। কাজ তো কিছু করিস না, সারাদিন শুধু টোটো কোম্পানি আর মদ খাওয়া। তার উপর নতুন করে আবার আমার নাম করে লোকের কাছ থেকে টাকা ধার নিচ্ছিস। না মানে দাদু। চুপ! কথা বলা হচ্ছে, দুজনের স্পর্ধা কম নয়। বাজার সমিতির রাজু আজকে সকালে আমাকে বলল তোমরা তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছো ধার হিসেবে। উত্তর দাও, কেলো উত্তর দাও। চুপ করে থাকলে চলবে না। নিয়েছিস কি নিস নে? নিয়েছি, কিন্তু যা কিছু তোমার তা তো সব আমাদেরই। আর তোমার নাম করে একটু টাকা ধার করেছি বলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে দাদু? আর যদি কোনোদিন শুনে আমার নাম করে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার করেছো, দুজনকে ঘেঁটি ধরে বাড়ি থেকে বার করে দেবো। নিজেদের ভালো যদি চাও, এখনো সময় আছে, শুধরে যা। যা এখান থেকে। স্যার। কিছু পেলে? মনে তো হচ্ছে স্যার। যেমন? আপনার কথা অনুসারে আমি আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি। কি বললো তারা? রায়দা খুব ভালো মানুষ ছিলেন, ওনার এরকম পরিণতি হবে ভাবা যায় না। বাবা ছেলের বিশেষ কথাবার্তা ছিল না, তবে আশুদা বাবাকে খুব ভালোবাসত। মাঝে মাঝে আমাদের থেকে খোঁজ খবর নিত বাবা কেমন আছে। তবে ওই মেয়ের ঘরের নাতি দুটো, ওই কি নাম, রাজীব আর নরেন্দ্র, ওই দুটো পাঁড় মাতাল আর পাঁড় বখাটে। আরে মদের নেশা, সারাক্ষণ ওই দাদুর টাকায় ফুটানি মারতো, কোনো কাজকর্ম করতো না। আর ওই যে জলের ব্যবসাটা, ওটা তো দাদুই করে দিয়েছিল। ব্যবসায় ওদের কোনো আগ্রহ ছিল না, ওরা খালি মাল খাবো আর ফুর্তি করবো। তাহলে মালিনী দেবীর কথার মধ্যে সত্যতা রয়েছে, তাই তো? স্যার, 2 নাতি নাকি পশুপতি রায়কে টাকার জন্য প্রায় চাপ দিত। তাদের মধ্যে মাঝে মাঝে নাকি এ নিয়ে ঝামেলাও হতো। প্রচুর সাক্ষীও আছে এই ঝামেলার। ইন্টারেস্টিং। স্যার, মৃত পশুপতি রায়ের পোস্টমর্টম রিপোর্ট, ওকে, আর তাদের ফ্যামিলির কল ডিটেলস। গুড জব মদন, গুড জব। এই রিপোর্টই তো সব বলে দিচ্ছে। তাহলে আর দেরি কেন? তুলে নিয়ে এসো গুণধরদের। আচ্ছা স্যার, হঠাৎ করে আমাদেরকে এভাবে এখানে কেন নিয়ে আসা হলো? জানতে পারবি?
সব জানতে পারবি। আর একটু সবুর কর। আমরা তো কিছু করিনি, তাও এইভাবে পাড়ার সবার সামনে দিয়ে থানায় নিয়ে এলেন। কাজটা ভালো হলো না। কি ভালো হলো না? না স্যার, কিছু না। আসলে স্যার জানতে চাইছিলাম যে আমাদেরকে এইভাবে থানায় কেন নিয়ে আসা হলো। না মানে আমরা তো আর কিছু করিনি না। সত্যি কিছু করিসনি? নিজেদের দেখা বন্ধ কর। ওই গারদের পিছনে ঢুকলে না নিজেদেরকে ভালো মতো দেখতে পাবি। এখন যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। হ্যাঁ স্যার বলুন। দাদুকে খুন করলি কেন? না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা কেন আমাদের দাদুকে মারবো স্যার? চুপ! আমাদের কাছে প্রমাণ আছে খুনের দিন রাত্রিবেলা তোদের লোকেশন পশুপতি রায়ের বাড়ি ছিল। কি করছিল ওখানে? স্যার মাইরি বলছে স্যার, ভগবানের নামে দিব্যি কেটে বলছে স্যার। আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না স্যার। আচ্ছা, একে চিনিস? যদি সব সত্যি কথা না বলিস তাহলে আমি ভগবানের দিব্যি কেটে বলছি, এ কিন্তু মরা মানুষের পেট থেকেও সত্যি কথা বার করে আনতে জানে। যদি ভালো চাস তো মুখ খোল, বল দাদুর বাড়িতে কি করছিলি? অপেক্ষা করছিলাম স্যার, অপেক্ষা করছিলাম দাদুর আসার জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোদের বাড়িতে ঢোকার আসল উপায়। কি করব স্যার, পেছনের জানলাটা দিয়ে ট্রাই করেছিলাম কিন্তু পারিনি। তাই সব বলে দি। তোর পেটে কি কোনো কথা থাকে না রে? বলতেই তো হতো দাদা, স্যারের কাছে সব প্রমাণ আছে। শুনলি না? কিচ্ছু নেই। এই নরেন, তুই অনেক জানিস না রে। শুধু মোবাইল লোকেশনে আপনারা কিছু প্রমাণ করতে পারতেন না স্যার? আচ্ছা, ওটা নিয়ে এসো তো। ওকে স্যার। এই স্যার কি আনতে গেলেন? ঘাবড়াচ্ছিস কেন? একটু সবুর কর। সবুরে মিয়া ফলে জানিস না? দাও। এটা কার? স্যার এটা আমার স্যার, আমার খুব প্রিয় লাইট স্যার, প্লিজ স্যার। নরেন, এটা যে রাজীব ওরফে বুবাইয়ের লাইটার সেটা আমরা আগে থাকতেই জানতাম, শুধু তোদের মুখ থেকে কনফার্ম করার ছিল। এটা তো আপনার, তাই না? এটা আপনার বাবার বাথরুম থেকে পাওয়া গেছে। এটা তো স্যার বুবাই মানে রাজীবের লাইটার মনে হচ্ছে। আচ্ছা, আপনি শিওর নন তার মানে? ভালো করে দেখুন তো, দেখে ভেবে আমাকে বলুন। হ্যাঁ স্যার, আমি শিওর এটা 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 রাজীবেরই লাইটার। শিওর? হ্যাঁ স্যার। দেখ, এটা তো তোরা বুঝেই গেছিস যে তোদের খেলা আর হবে না, এবার খেলবো আমরা। খুন যে তোরা করেছিস সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট। সত্যি কথাটা এবার বলেই দে, বুঝলি? তোদের বাঁচার আর কোনো রাস্তা নেই। বল। আসলে দাদুকে মারার ইচ্ছে আমাদের একটুও ছিল না, কিন্তু কি করব, দাদু আমাদের টাকা দিতে চাইছিল না। এদিকে খরচার হাত, আর দাদু যা দিচ্ছিল তাতে আমাদের চলছিলও না। আর আমাদের দাদু কোটিপতি স্যার, অনেক বড় ব্যবসা, প্রচুর টাকা। আচ্ছা, দাদু তো তোদের ব্যবসা করে দিয়েছিল, তাই না? তা করে দিয়েছিল। যেদিনকে ব্যবসাটা করে দিয়েছিল সেদিনকে রাত্রিবেলা দাদু আমাদের তার নিজের ঘরে ডাকে। আজ তোমাদের ব্যবসাও আমি শুরু করিয়ে দিয়েছি। এবার যদি এই বৃদ্ধ মানুষটার কথা কিছু শোনো তাহলে ভালো হয়। ব্যবসাটা একটু মন দিয়ে করো, নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবার চেষ্টা করো। আমার তো বয়স হয়েছে,
আমার পক্ষে আর কতদিন টেনে নেওয়া সম্ভব? নেশাটা ছেড়ে ব্যবসাটা করো। আমরাও তো তাই চাই দাদু, তুমি কিচ্ছুটি চিন্তা করো না, আমি আর বুবাই মিলে ব্যবসা ভালোই চালাবো। আমিও তাই চাই। এবার স্বাবলম্বী হয়ে একটু সেটা দেখাও। অনেক দাদু নির্ভর হয়ে কাটিয়েছো, তোমাদের মায়েরাও তোমাদের জন্য সবসময় চিন্তা করে। চেষ্টা করো তাদের চিন্তাটা একটু কমাতে। তুমি খামোকা চিন্তা করছো দাদু, আমি আর বুবাই মিলে সব সামলে নেব। সামলে নিলেই ভালো। হ্যাঁ উমাপতি, হ্যাঁ বলছি, কোনো সুখবর আছে কি? তাহলে কাল সকালে 11টার সময় আমার দোকানে এসো, তখন সব কথা ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখছি এখন। হ্যাঁ, মনে হচ্ছে কোনো খুশির খবর আছে দাদু। আরে বাস রাস্তার ধারে ওই জমিটার পাকা কথা বলার জন্য কালকে উমাপতি আমার দোকানে আসছে। ভালো ভালো মিটে গেলে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে আসবো। মা মাগো, সব ঠিকঠাক জন্য মেটে মা। জমির ডিলটা হলো? হ্যাঁ, সেদিনকে জানতে পারলাম জমিটা 17.5 লাখে ফাইনাল হয়েছে। আসলে স্যার, যতই বলি ব্যবসাটা ভালো করে করব, কিন্তু ওই যে নেশা, ওই নেশার চক্করেই সব কিছু গোলমাল হয়ে গেল। এনে আচ্ছা দাদা, এইভাবে আর কতদিন চলবে বলতে পারিস? কেন, কি অসুবিধা হচ্ছে শুনি? অসুবিধা নেই। এই তুই কি কানা নাকি রে? এই যে এইভাবে দাদুর কাছে রেগুলার টাকার জন্য হাত পাততে হচ্ছে। আরে আমার যা সহ্য হচ্ছে না মায়েরি। এবার একটা কিছু পার্মানেন্ট ব্যবস্থা কর। আচ্ছা, দাদুর ঘরে এখন অনেক টাকা আছে না রে বুবাই? হ্যাঁ, সে তো আছেই, কারণ ওই জমিটা বিক্রি হলো সবে 3 দিন হয়েছে। আর সামনে চালের ব্যবসায়ীরাও আসবে টাকা মেটাতে। মনে হচ্ছে এবার একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যাবে বুবাই। শুধু একটু সাহস করতে হবে। পারবি তো? পারবো দাদা, আলবাত পারবো। তো সেই ব্যবস্থা করলি গতকাল রাতে? হ্যাঁ স্যার। কিভাবে? স্যার, বাড়িতে ঢুকে আমরা দুজনে বাথরুমে অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য, আর ইতিমধ্যে দাদু বাথরুমে আসে। এখানে গলার হাড়টা ভেঙে দিয়েছে, গলা এরম এরম হচ্ছে, মাথা এরম এরম হচ্ছে, বুকের পাঁজরের 2টো হাড় ভেঙেছে। এই হাত এমন ভাবে মুচড়ে পিছন দিক দিয়ে বেঁধেছে যে এই হাড়ের গিঁটটা খুলে গেছে। বৃদ্ধ পশুপতি রায়ের জীবনে অর্থই অনর্থ হিসেবে দেখা দিল। তিনি হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে যাদের তিনি জন্মাতে দেখেছেন, ছোট থেকে মানুষ করেছেন, তারাই একদিন তার ঘাতক হিসেবে দেখা দেবে। পশুপতি রায়ের সম্পদই তার জীবনে কাল হয়ে নেমে এলো। আসলে নিজে উপার্জন করলেই মানুষ সেই টাকার দাম বোঝে, কিন্তু যদি কেউ কোনো কিছু না করে এমনি এমনি কিছু পায়, তাহলে তার দাম সে বুঝতে পারে না। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। দাদুর কাছে টাকা চেয়ে পেয়ে যাওয়াতে নরেন এবং রাজীব সেই টাকার সঠিক মূল্য বুঝতে পারেনি। দাদু তাদের বোঝাতে চাইলেও তারা বুঝতে চায়নি। এর জন্য সরকার জন্য এমন শাস্তি দেয় যেন এই ঘটনা যেন অন্য লোক করতে গেলে যেন তার গায়ের লোম খাড়া দেয় যে আমি করব না, এরকম সাজা হয়েছে ওর। এর জন্য মানে কঠোর শাস্তি হয়, যত রকম মানে শাস্তি দেওয়া যদি সেটাই পায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।